বিভান কক্ষ থেকে বেরিয়ে সোজা এলো সালাম হোসেনের কক্ষের সম্মুখে। কক্ষে দরজা খোলাই ছিল। ভেতরে সালাম হোসেন এবং পাখি বেগম নিজেদের জামাকাপড় গোছাচ্ছিলেন। বিভান আর দরজায় কোনো টোকাফোকা দিয়ে সময় নষ্ট করল না। লম্বা লম্বা পা ফেলে ঢুকে গেল ভেতরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সালাম হোসেনের হাত টেনে আবার পা বাড়ালো বাইরের দিকে। হকচকে উঠলেন সালাম হোসেন এবং পাখি বেগম। লোকটা নিজের হাতে ছাড়াতে চাইল বিভানের হাত থেকে। চকিত কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বিভান উত্তর দিল না কোনো। পাখি বেগমও ছুট লাগালেন তাদের পেছনে। অস্থির হয়ে শুধালেন, হাত ছাড়ো ওনার। কোথায় নিয়ে যাচ্ছ ওনাকে? বিভান এবারেও উত্তর দিল না কোনো। সালাম হোসেনের হাত টেনে সোজা বাড়ির বাইরে বেরিয়ে গেল। বসালো এই বাড়িরই তার এত বছর ধরে চালানো গাড়িটায়। এরপর ড্রাইভিং সিটে উঠে বসলো বিভান। খুনো দিকে না তাকিয়ে এক প্রকার ক্রোধের বশে সে গাড়ি স্টার্ট করলো। ছুটে চলল যেদিকে দু চোখ যায় সেদিকে। সালাম হোসেন ভীত হলেন। বিভানের মতিগতি ঠিক বোধগম্য হচ্ছে না তার। ছেলেটা চাইছেটা কি? এমন হঠকারিতাই না আবার কোনো দুর্ঘটনা ঘটে যায়। সালাম হোসেন ভয়ার্থ কণ্ঠে ফের প্রশ্ন করলেন, আমরা কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? বিভান উত্তর দিল না। কণ্ঠটা টু কোনো ধ্বনি না তুলে গাড়ির গতি বাড়িয়ে দিল আরও। একে তো ছেলেটার মস্তিষ্ক বিক্ষিপ্ত, অসুস্থ, তার উপর বাংলাদেশের রাস্তায় সে এ প্রথম গাড়ি চালাচ্ছে। স্পেন এবং বাংলাদেশের রাস্তার মধ্যে যে বিশাল এক পার্থক্য বিদ্যমান তা ধারণায় ছিল বিভানের। ফলস্বরূপ কিছুটা সময় ব্যবধানে বিপদের মুখোমুখি হতে হলো তাদের। হঠাৎ লক্ষ্য করলো হাইওয়ে জুড়ে দ্রুত বেগে ছুটে চলা তাদের গাড়িটার দিকে একটা বড় সড়ো ট্রাক ছুটে আসছে। সালাম হোসেন চমকে উঠলেন। এই যেন বহু বছর আগে ঘটা সে ঘটনারই পুনরাবৃত্তি। সেবারে তো মুরাদিয়াফি এবং বিপাশা বেগম জীবন দিলেন, যার গ্লানি তিনি এখনও নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন। এবারে তবে কার মরণ ঘনিয়ে এলো? কলিজাটা কেঁপে উঠল সালাম হোসেনের। চেঁচিয়ে উঠে তিনি বললেন, দিহান, সামনে ট্র্যাক। বিভানও লক্ষ্য করেছি বিশাল দেহি দানবের ট্রাকটিকে। চমকে উঠে তৎক্ষণাৎ সে গাড়ির ব্রেক কষে ট্রাকটার পাশ তো কাটিয়ে নিল, কিন্তু তারপর থেকে আর ব্রেক কাজ করছে না। রাতের আঁধারে হাইওয়ে ধরে তাদের ব্রেকহীনা গাড়িটা চলেছে প্রচণ্ড বেগে। যে কোনো সময় যে কোনো বিপদ আপদ ঘটে যেতে পারে। বিভানের মস্তিষ্ক ফাঁকা হয়ে পড়ল। কি করবে বুঝে উঠতে পারল না ছেলেরা। হ্যাঁ, সালাম হোসেনের উপরের বিভানের রাগ বহুদিনের, তাকে সে সহ্য করতে পারে না। কিন্তু এ বলে কোনোদিন লোকটা মরে যাবে বা মেরে ফেলবে কথা সে ভাবেনি। এমন দুর্যোগের মুহূর্তে সালাম হোসেনও ঠিক কী করবে বুঝে উঠতে পারলেন না। তার হৃদয় শুধু একটা কথাই কড়া নাড়ল, তার যা হয় হোক, বিভানের কিচ্ছু হতে দেওয়া যাবে না। এমনি ছেলেটা মা বাবা হারিয়ে নিঃস্ব, আর তার মা বাবা হারানোর পিছনে তো সেই দায়ী। তাছাড়া বিভানের কিছু হয়ে গেলে তার মেয়েটা বিধবা হয়ে যাবে। সালাম হোসেন এমন এক মুহূর্তে সময় ব্যয় করে আর ভাবতে বসলেন না কিছু। হুট করে তার মস্তিষ্কে যা হানা দিল তাই করল। এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে অন্য হাতে বিভানকে ধাক্কা মারল। মুহূর্তেই চলন্ত গাড়ি থেকে ছেলেটা ছিটকে পড়ল রাস্তার পাশে। আর সালাম হোসেন সুভ্রান্তের ন্যায় গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টায় মত্ত হলো। নিজের এত বছরের ড্রাইভিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালালো গাড়িটাকে। সম্পূর্ণরূপে সে গাড়িটা নিয়ন্ত্রণে না আনতে পারলেও সামনে একটা বড় গাছ দেখে তার সাথে ঠেকাতে চাইল। গাড়িটা মুহূর্তে দ্রুত বেগে আছড়ে পড়ল গাছটার সাথে। সালাম হোসেনের মাথাটা গিয়ে লাগলো গাড়ির স্টিয়ারিংয়ের সাথে। মুহূর্তেই ঝিমঝিম করে উঠল তার মাথাটা। রক্ত গড়িয়ে পড়ল কপাল থেকে। তীব্র ব্যথায় অবশ হয়ে উঠল শরীরখানা। তিনি বুঝলেন অল্প সময়ের মধ্যে তিনি জ্ঞান হারাবেন। হতে পারে জ্ঞান হারানোই তার জীবনের শেষ। আর হয়তো ওই চোখে এই সুন্দর পৃথিবীটাকে, নিজের পরিবারকে দেখা হবে না তার। নীরবে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সালাম হোসেনের গাল বেয়ে। শেষ একবার ঝাপসা চোখে দেখে নিল গাড়ির স্টিয়ারিংটাকে। এই স্টিয়ারিংয়ের সাথে তো তার জীবনের অর্ধেকটা কেটেছে। এই স্টিয়ারিংয়ে তো তার পেশাকে চিনিয়েছে। তবে খুব বেশিক্ষণ নিজের চোখ দুটো খুলে রাখতে পারলেন না তিনি। মহান সৃষ্টিকর্তার নাম জপতে জপতে মিনিট 5 মধ্যে চোখ দুটো বন্ধ করে নিলেন তিনি। দুপুর গড়িয়ে বিকেলের পথে। সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে অনেকটা। বিভান এখানে বসে রয়েছে হাসপাতালের করিডোরে, হাতে আর কপালে তার ব্যান্ডেজ। তখন চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে বাম হাত ভেঙে গেছে আর কপাল কেটেছে। শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেলেও ততটা গুরুতর নয়, কিন্তু সালাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় বেশ গুরুতর আঘাত লেগেছে তার। এখানে আসার পরপরই ডাক্তাররা জরুরি ভিত্তিতে অপারেশনের জন্য নিয়ে গেছে তাকে। কিছুটা সময় অতিবাহিত হতে না হতেই রূপন্তীরা সবাই মিলে হাসপাতালে চলে এলো।
শুধু আসতে পারেনি জালাল আহমেদ এবং জুবাইদা বেগম। তারাও আসতে চেয়েছিলেন, কিন্তু বয়সের ভারে হাঁটা চলার কষ্টের জন্য আর আসতে পারেনি। রূপন্তী হাসপাতালে ঢুকেই দিশেহারা হয়ে খুঁজল বিভান এবং সালাম হোসেনকে। খানিক্ষণ বাদে পেয়েও গেল তাকে। মেয়েটা ছুটে গেল বিভানের নিকটে। অস্থির হয়ে দেখল বিভানের হাত, এবার কপালের ব্যান্ডেজ করা স্থানটা। ব্যস্ত হয়ে শুধালো, আপনি ঠিক আছেন তো? বিভান ঘাড় বাঁকিয়ে তাকালো রূপন্তীর পানে। অস্ফুট স্বরে বলল। হুম। রূপন্তী আশেপাশে দেখল, ফের অস্থির হয়ে প্রশ্ন করল, বাবা বাবা কোথায়? বিভান জবাব দিল না কোনো। ঘাড় ঘুরিয়ে তাকালো অপারেশন রুমের পানে। রূপন্তী বুঝে গেল তার বাবা এই রুমেই আছেন। হৃদয় ভীত হলো মেয়েটার। সালাম হোসেন এই কক্ষে কেন? তবে কি তার কিছু হয়েছে? মেয়েটা ভয়ার্ত কণ্ঠে বলল, বাবা ঠিক আছেন তো? আর তার কিছু হয়নি তো? সে যখন দেখেছে তখন তিনি অজ্ঞান ছিলেন, আর অপারেশন রুমে ঢোকার পর ডাক্তার এখনো বেরোননি। পাখি বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠছেন। রায়ান মায়ের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। রূপন্তী হৃদয় দিশেহারা। একজন মানুষের কিছু না হলে শুধু শুধু তো আর অপারেশন রুমে নিয়ে যাবে না। কে জানে লোকটার কি অবস্থা। সকলের ভাবনা চিন্তার মধ্যে একজন নার্স বেরিয়ে এলেন অপারেশন রুম থেকে। রূপন্তী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। নার্সের পানে এগিয়ে গিয়ে শুধালো। আমার বাবার কি অবস্থা ম্যাম? নার্সটা তাড়াহুড়ো করেই উত্তর দিলেন। নার্সটা কোনোভাবে কথাগুলো বলেই চলে গেলেন। রূপন্তীর হৃদয় আরও অস্থির হয়ে উঠল। বাবাকে হারানোর ভয়ে ভীত হয়ে পড়ল ভীষণভাবে। ধপ করে সে বসে পড়ল বিভানের পাশে। বিভান তাকালো তার দিকে। হৃদয়ে ঝড় চলছে তার। আজ সালাম হোসেনের এই অবস্থার জন্য তো সেই দায়ী। সে যদি সালাম হোসেনকে তখন ওভাবে না নিয়ে যেত, ক্রোধের বশবর্তী হয়ে গাড়ি না চালাতো, তবে আজ এই দুর্ঘটনাটা ঘটত না। সালাম হোসেনকে সে যতই ঘৃণা করুক না কেন, কখনো তার মৃত্যু চায়নি। কিন্তু আজ যদি তার কারণেই লোকটার হয়ে যায় কিছু, রূপন্তী এখন নিশ্চয়ই তাকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করবে, যেমনটা সে করেছিল মুরাদ ইয়াফ এবং বিপাশা বেগমের বেলায়। তীব্র অপরাধ বোধে জর্জরিত হয়ে পড়ল ছেলেটা। নিচু স্বরে বলল, তোমার বাবার এই অবস্থার জন্য তুমি কি আমাকে দায়ী করবে? রূপন্তী পাশ ফিরে তাকালো। শীতল কণ্ঠে প্রশ্ন করল, গাড়িটা কে চালাচ্ছিল? আমি। এটুকু বলেই কিছুটা উত্তেজিত হয়ে পড়ল বিভা। অস্থির হয়ে বলল, কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি ওনার অবস্থা এই হোক, কিন্তু কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। আপনি আমাকে আঘাত করার আগেও তো জানেন না যে আঘাত করে বসবেন। সেটা আর এই ঘটনাটা একদম আলাদা। দয়া করে তুমি বোঝার চেষ্টা করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি কখনো চাইনি আমার জন্য একজন মানুষের এই অবস্থা হোক। রূপন্তী আলতো হাসল। পরক্ষণে আবার কণ্ঠ ভারী করে বলল, আমার বাবাও কখনো চাননি আপনার বাবা মা অর্থাৎ মুরাদ ইয়াফি এবং বিপাশা ইয়াফির কিচ্ছু হোক, কিংবা তারা মারা যাক। তবুও কি আপনি আমার বাবাকে আজ অবধি ক্ষমা করতে পেরেছেন? থামল রূপন্তী। ফের বলল, পারেননি। আপনি যদি আমার বাবাকে ক্ষমা করতে পারতেন তাহলে আজ এত কিছু হতো না। আপনিও একটা সুন্দর জীবন অতিবাহিত করতেন, আর আমারও। অথচ সেই দিন রাতে গাড়িটা আমার বাবা চালাচ্ছিলেন না, গাড়ি চালাচ্ছিলেন আপনার বাবা। দুর্ঘটনায় কারো হাত থাকে না, তবুও আপনি যদি সেই দিন রাতের দুর্ঘটনার জন্য কাউকে দোষারোপ করতে চান, তাহলে দোষারোপ করা উচিত আপনার বাবাকে, আমার বাবাকে নয়। বিভান অবাক হলো। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সেদিন রাতে আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন? হ্যাঁ। আগে বলনি কেন? আপনি কারো কথা কখনো শুনতে চেয়েছেন যে বলবো? কেউ আপনাকে এই বিষয়ে কিছু বোঝাতে চাইলো, বুঝতে চেয়েছিলেন? চাননি। যাই হোক, সেসব কথা এখন বাদ দিন। আমার বাবা সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া করুন। বিভান আর কিছু বলার মতন খুঁজে পেল না। থম মেরে গেল ছেলেটা। এত বছর ধরে সে কিনা একটা ভুলকে আঁকড়ে ধরে বেঁচেছিল। বিভানের মস্তিষ্কের যে অংশে বিক্ষিপ্তপনা ছুটে বেড়াতো, সে অংশ ধীরে নিস্তেজ হয়ে পড়ল। কিন্তু দেরি হয়ে গেছে যে অনেক। জীবনের অনেকটা সময় হারিয়ে গেছে। আসলে আমরা কখনো কখনো এমন কিছু ভুল করি যে নিজেরাই বুঝতে পারি না। পুরো এক যুগ কেটে যায় সে ভুলের সাগরে সাঁতারে। শেষ পর্যন্ত যখন তীরে ফেরে সঠিকটা উপলব্ধি করে, তখন দেরি হয়ে যায় অনেকটা। বিভান তার পুরো কৈশোর শেষ করলো এক ভুলের সাগরে সাঁতরে। আজ তো উপলব্ধি করলো আরেকটা ভুল করে। রাতের আঁধারে ছেয়ে গেছে চারপাশটা। শহরটা ভরে উঠেছে উজ্জ্বল কৃত্রিম আলোয়। রূপন্তী বসে রয়েছে হাসপাতালে। সালাম হোসেনের জ্ঞান ফেরেনি এখনও। ডাক্তাররা অপারেশন শেষ করলেও পর্যবেক্ষণে রেখেছেন। জ্ঞান না ফেরা অবধি কিছুই বলতে পারছেন না তারা। রূপন্তীর হঠাৎ খেয়ালে এলো বিভান কোথায়।
এতক্ষণ বাবার চিন্তায় চিন্তায় তার কথা তো সে ভুলে বসেছিল। মেয়েটা দিক ওদিক তাকালো, না আশেপাশে কোথাও বিভান নেই। সে বিকালের পর তো দেখেনি আর। গেল কোথায় ছেলেটা? রূপন্তীর হৃদয়ে ফের ভয় হানা দিল। এমনি ছেলেটার মানসিক অবস্থা ভালো নয়, তার মধ্যে আবার এই দুর্ঘটনা। ঠিক আছে তো বিভান, বাড়িতে চলে যায়নি তো আবার? সেখানে গিয়ে যে দেখবে তারও তো উপায় নেই, এই দিকটাও তো সামলাতে হবে। রায়ান এখনও ছোট, হাসপাতালের হালচাল ততটা বোঝে না। আর পাখি বেগম তো আগে থেকেই আধুনিক শহরের জনজীবন থেকে দূরে রয়েছে। রূপন্তীর চিন্তা হচ্ছে বিভানের জন্য। এদিকে আবার বাবাকে রেখেও কোথাও যেতে পারছে না। মেয়েটা আরও কিছুটা সময় নিয়ে হাসপাতালে রইল। অবশেষে বোধহয় সৃষ্টিকর্তা মুখ তুলে তাকালো তাদের প্রতি। একজন নার্স এসে খবর দিলেন সালাম হোসেনের জ্ঞান ফিরেছে। অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। স্বস্তির নিঃশ্বাস ফেলল সকলে। রূপন্তী কিছুটা ব্যস্ত হয়ে শুধালো, আমরা কি বাবার সাথে দেখা করতে পারি একটু? নার্স মহিলাটা বেশ নম্রতার সাথে জবাব দিলেন। রূপন্তীরা মেনে নিল নার্সের কথা। তবুও একটাই শান্তি, লোকটার জ্ঞান তো ফিরেছে। রূপন্তী এগিয়ে গেলে সালাম হোসেনকে রাখা কক্ষের বাণী। কক্ষের সম্মুখে থাকা কাঁচের এপাশ থেকে এক নজর দেখল বাবাকে। তার মুখে এখন অক্সিজেন মাস্ক পরানো, হাতে স্যালাইনের সুই ফোড়া, কপালে ব্যান্ডেজ, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। আর সময় নষ্ট না করে মা ভাইকে বলে বেরিয়ে পড়লো হাসপাতাল থেকে। এখন বিমানকে খুঁজতে হবে। তখন তার কথা শুনে ওই লোক আবার কোথায় গিয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে কে জানে। রূপন্তী হাসপাতাল থেকে সরাসরি বাড়িতে এলো। পুরো বাড়ি কেমন নীরব নিস্তব্ধতায় ঢাকা। জুবায়দা বেগম এবং জালাল আহমেদ বোধহয় তাদের ঘরেই আছে। মেয়েটা আপাতত সেদিকে আর গেল না, পা চালিয়ে এলো নিজ কক্ষের সম্মুখে। দরজাটা চাপানো। রূপন্তী হাত তুলে দরজা ছেলেই ভেতরে ঢুকলো। চারদিকে আধারে পরিপূর্ণ, কিন্তু মেয়েটার ষষ্ঠ ইন্দ্রিয় আধারে ঢাকায় কক্ষে আরও কারোর উপস্থিতি জানান দিল। রূপন্তী এদিক ওদিক হাতড়ে কক্ষের লাইট জ্বালালো। পিছন ঘুরে সত্যি সত্যি বিভানকে পেল সে। খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে রয়েছে বেচারা, দৃষ্টি তার ছাদের পানে। রূপন্তী এগিয়ে গেল তার দিকে, কপট ট্রাক দেখিয়ে বলল, আপনি এখানে? আর আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি। হসপিটাল থেকে চলে আসার আগে বলে আসবেন তো। প্রত্যুত্তরে বিভান চুপ রইল। একবার তাকালেও না রূপন্তীর দিকে। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। বসলো বিভানের পাশে। কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন খারাপ? বিভান ছাদের পানে দৃষ্টি রেখে মৃদু স্বরে আওড়ালো, তুমি দিন থাকতে দিনের সাধন কেন করলে না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। থামল বিভান, দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে ভুলে গেল আমার জীবনটা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা শেষ করে আরেকটা ভুলের মাধ্যমে আমি বুঝলাম নিজের ভুল। রূপন্তী বোধহয় বুঝলো বিভানের কথার মানে। এত বছর পর ছেলেটা নিজের ভুল বুঝতে পেরেছে ভেবে খুশিও হলো কিঞ্চিত। তার মাথায় সে হাত বুলিয়ে বলল, মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো সময়। স্বাস্থ্য বলুন আর অর্থ বলুন, একবার হারালে চেষ্টা করলে আবারও ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে হাজারটা চেষ্টা করেও আর ফিরে আনা যায় না। রূপন্তী একটু সময় নিল, ফের বলল, দেরি তো হলো, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এই অনেক। জীবনের অনেকটা বছর হারিয়ে গেছে, এখন আবার সেই হারানোর সময়টাতে আপনি কি করছেন কি করেননি তা অনুতপ্ত হয়ে বাকিটা জীবন নষ্ট করবেন না। জীবন সুন্দর, জীবনকে অনুভব করতে শিখুন। অনেক তো ঘুমড়ে ঘুমড়ে বাঁচলেন, এবার না হয় প্রাণ খুলে বাঁচুন। বিভান তাকালে রূপন্তীর পানে, শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তোমার বাবার এই অবস্থার জন্য নিশ্চয়ই তুমি আমাকে দায়ী করছো। আমি জানি আমার সামনে যতই তুমি স্বাভাবিক থাকার চেষ্টা করো, মনে মনে ঠিকই আমাকেই দোষী মেনে নিয়েছ। রূপন্তী আলতো হাসলো। বিভানের এক হাত পুড়ে নিল নিজের হাতের ভাঁজে, অভয় দিয়ে বলল, আপনি যেটা করেছেন তাতে হয়তো আমার আপনাকে দোষী মনে করা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু আমি আপনাকে দোষী মনে করছি না। আমি জানি আপনার পরিস্থিতি, আপনার অসুস্থতা, আর এটাও জানি আপনি ইচ্ছে করে কিচ্ছু করেননি। এতদিন আপনার সাথে থেকেছি, এতটা ভালোবেসেছি, আর আপনাকে যদি এতটুকুই বা না চিনি তাহলে কি করে হয়? থামল রূপন্তী, চাপা নিঃশ্বাস ফেলে ফের বলল, জানেন তো, মাঝে মাঝে আমাদের ভাগ্য এমন এক পরিস্থিতিতে এসে দাঁড় করায় যেখান থেকে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, বিধ্বস্ত হয়ে পড়ি। আমাদের কি করা উচিত, কোনটা করলে ভালো হবে কিছুই বুঝে উঠতে পারি না। অথচ আমাদের পরিস্থিতিগুলোকে আমরা যদি একটু সহজ করে ভাবতে শুরু করি তাহলেই কিন্তু সাবধান হয়ে যাই, জীবনটা সহজ হয়ে ওঠে।
আমিও সব কিছুকে সহজভাবে ভেবেছি। আপনার দিকটাও বুঝেছি, আর আমার বাবার দিকটাও বুঝেছি। তাই আপনাদের কারো উপরে আমার কোনো রাগ, অভিমান কিংবা অভিযোগ নেই। আমি শুধু চাই আপনারা দুজনে প্রাণ খুলে বাঁচুন, একে অপরের সাথে সুসম্পর্ক রেখে বাঁচুন। আপনি আমার বাবাকে ক্ষমা করে দিন, আর আমার বাবাও এত বছরের অপরাধবোধ থেকে এবার মুক্তি পাক। বিভানের দৃষ্টি শীতল হলো। মৃদু স্বরে সে জিজ্ঞেস করল, জ্ঞান ফিরেছে আঙ্কেলের? রূপন্তী মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। মুখে বলল, হ্যাঁ, ফিরেছে। আগের থেকে এখন কিছুটা ভালো আছে সে। সময়ের এই চলমান ধারায় কেটে গেছে বেশ কয়েকটা দিন। সালাম হোসেন এখন অনেকটাই সুস্থ। তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে গতকাল। যদিও এখনও হাঁটতে হাঁটতে চলতে একটু কষ্ট, তবে তাতে আশঙ্কার কিছু নেই। বিভান ভাঙা হাত গলায় ঝুলিয়ে সালাম হোসেনের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে আছে। বিগত দিনগুলোতে সকলের আড়ালে কয়েকবার সে এসে এসে উকি ঝুঁকি মেরে গেছে শ্বশুরের কক্ষের দিকে, কিন্তু লজ্জা, সংকোচ আর সংশয়ে ভেতরে ঢুকতে পারেনি। বিগত বছরগুলোতে যে সে যা করেছে, তাছাড়া লোকটার এই অবস্থাও তো তার জন্যই। বিভান যেদিন নিজের ভুল বুঝতে পেরেছে সেদিন থেকে অপরাধ বোধে ভুগছে। সালাম সাহেবের নিকট বারবার মাফ চাইতে এসেও আবার ফিরে যাচ্ছে। বিভান সময় নিল একটু। না, আজ আর সে ফিরে যাবে না। অন্যায় যখন করেছে তখন মাফ চেয়ে তবেই অন্য কিছু। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে ছেলেটা ভেতরে ঢুকল। সালাম হোসেন শুয়েছিলেন বিছানায়। বিভানকে ঢুকতে দেখে উঠে বসল সে। বিভানও তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে ছুটে গেল শ্বশুরের পানে। এক হাত ধরে সাহায্য করলো তাকে উঠে বসতে। সালাম হোসেন খুশি হলেন তার এমন ব্যবহারে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো বাবা? সেদিনের পর তোমার সাথে আর দেখা হলো না। শুনেছি তোমার হাত ভেঙে গেছে, কিন্তু দেখতে যেতে পারেনি। নিজের শরীরের এই অবস্থা, তার মধ্যে তোমাকে দেখতে যাই কিভাবে বলো? বিভান এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, আমিও তো দেখতে আসি না আপনাকে। তা আসবে কিভাবে? তুমিও তো অসুস্থ ছিলে। বিভানের চোখ জোড়া ছলো করে উঠল। এই লোকটা কতটা অমায়িক এবং নরম ধাঁচের, অথচ এত বছর ধরে তার উপরে সে খুব পুষে রেখেছিল। তাকে পদে পদে অপমান করেছে, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার পর্যন্ত চেষ্টা করেছিল। অনুতাপ বোধ ছড়াও হলো বিভানের হৃদয়। এই মুহূর্তে সে নিজেকে ভীষণ বড় অপরাধী বলে মনে হলো। যাক, অপরাধ যখন করেছে তখন মাফ চেয়ে সবটা ঠিক করতে হবে তাকে। আড়ালায় চোখ মুছল বিভান, আমতামতা করে বলল, আপনার সাথে কিছু কথা ছিল। বলে ফেলো। বিভান সময় নিল একটু, তাপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। এত বছর ধরে আমি আপনার উপরে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি। আমাকে দয়া করে মাফ করে দিন। আপনি না মাফ করলে আমি মরেও শান্তি পাবো না। সালাম হোসেন হাসলেন। বিশাল একটা পাথর নেমে গেল যেন তার বুক থেকে। অবশেষে ছেলেটা তার ভুল বুঝতে পেরেছে। সে আর কখনো মুরাদিয়াফি এবং বিপাশা বেগমের মৃত্যুর দায় তার উপরে চাপাবে না। এত বছরের অপরাধবোধ একটু হলেও কাটল সালাম হোসেনের হৃদয় থেকে। উষ্ঠে হাসি রেখা ধরে রেখেই তিনি বললেন, তোমার উপরে আমার কখনো কোনো রাগ, অভিমান বা অভিযোগ ছিলই না যে আমি মাফ করব। তোমার মধ্যে আমি কখনো কোনো ভুল খুঁজে পাইনি। যে বয়সে এবং যেভাবে তুমি তোমার বাবা মাকে হারিয়েছিলে, তোমার জায়গায় আমি থাকলেও হয়তো তোমার মতোই ভাবতাম। মা বাবা হারানোর শোকে তোমার মতোই উদয়িত হয়ে উঠতাম। তুমি বরং আমাকে মাফ করো। আমার সেদিনে উচিত হয়নি তোমার বাবাকে গাড়ি চালাতে দেওয়া। জোর করে হলেও গাড়িটা আমার চালানো উচিত ছিল, তাহলে হয়তো আজ তারা আমাদের মধ্যে বেঁচে থাকতেন। দীর্ঘশ্বাস ফেললেন সালাম হোসেন। বিভান তার হাতটা রাখলো শ্বশুরের হাতের উপরে, অতঃপর বলল, ছি ছি আঙ্কেল, এসব বলবেন না। সেদিন আপনার কোনো দোষ ছিল না। ওটার পাঁচটা দুর্ঘটনার মতো একটা দুর্ঘটনা ছিল। এতদিন আমি আমার হৃদয়ে একটা ভুল চেপে রেখেছিলাম। আপনি দয়া করে সে একই ভুল করবেন না। সালাম হোসেনের আঁখি ভরে উঠল অশ্রুকণে। তবে মুখে হাসি ফুটিয়ে তিনি বললেন, আঙ্কেল কি বাবা বলো বাবা, আঙ্কেল কি বাবা বলো বাবা। আমার মেয়েকে বিয়ে করেছে, সেই হিসেবে আমি তো তোমার বাবাই হলাম। এখন যদি বাড়ির সামান্য একজন ড্রাইভার বলে সে সম্পর্ক অস্বীকার না করো, তবে বাবা বলেই ডেকো। ছি ছি, এসব কি বলছেন আপনি? হতে পারে বাবা মার মৃত্যু নিয়ে আপনার উপরে আমার একটা ক্ষোভ ছিল, তাই আপনাকে ঘৃণা করতাম। তবে আপনার পেশা নিয়ে আমি কখনোই আপনাকে ছোট করে দেখিনি। আমি সব জেনে শুনে রূপন থেকে বিয়ে করেছে। তাহলে বাবা বলে ডেকো আমাকে। বিভান চোখ ভর্তি অশ্রু নিয়ে হাসল। এক হাতে সালাম হোসেনকে হালকাভাবে জড়িয়ে ধরে ডাকল, বাবা। দুপুরের তপ্ত রৌদ্র,
শহুরে জনজীবনে ভাটা লেগেছে একটু। বাড়ির খাবার কক্ষে টেবিলে এখানে খেতে বসেছে সবাই। রূপন্তী সকলকে খাবার বেড়ে দিচ্ছিল আর পাখি বেগম রান্নাঘর থেকে সব এনে দিচ্ছিলেন। সব খাবারগুলো আনা শেষ হলে একটা প্লেটে খাবার বেড়ে দিলেন তিনি। রূপন্তীর দিকে তাকিয়ে বললেন, তুই সবাইকে খাবার দে, আমি বরং তোর বাবার খাবারটা নিয়ে যাই। আচ্ছা। রূপন্তী আচ্ছা বলেও বাধা দিল বিভান। তৎক্ষণাৎ নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। আবদারের স্বরে বলল, আমি নিয়ে যেই তার খাবারটা। পাখি বেগম ইতস্তত করলেন। ছেলেটার এক হাত ভাঙা, এই অবস্থায় তার নিজের খেতেই দায়, সে আবার অন্যকে খাওয়াবে কিভাবে? আবার মেয়ের জামাই বলে কথা, মুখের উপরে কিছু বলতেও পারছেন না। ভদ্রমহিলা তাকালেন মেয়ের পানে। রূপন্তী বুঝে নিল মায়ের চোখের ভাষা। কপালে ভাঁজ ফেলে সে বিভানকে বলল, নিজেরই তো হাত ভাঙা, আপনি আবার অন্যকে খাওয়াবেন কিভাবে? তার থেকে বরং বসে বসে নিজের খাবার শেষ করুন। বিভান ঘোর প্রতিবাদ করল রূপন্তীর কথার। ভাঙা হাতটা একটু উঁচু করে দেখিয়ে বলল, আমার বাম হাত ভেঙেছে, খাবো তো ডান হাত দিয়ে। রূপন্তী তবুও বারণ করতে চাইল, তাকে থামিয়ে দিলেন পাখি বেগম। ছেলেটা যখন সালাম হোসেনের জন্য খাবার নিয়ে যেতে চাইছে তখন যাক না। ধীরে ধীরে তাদের জামাই শ্বশুরের সম্পর্কের উন্নতি ঘটছে, তাদেরও উচিত এই সম্পর্ক উন্নয়নে সাহায্য করা। তার যদি না খাইয়ে দিতে পারে তখন তারা তো আছেনই। পাখি বেগম অধর এলিয়ে হাসলেন। হাতের প্লেটটা বিভানের দিকে এগিয়ে দিয়ে বললেন, যাও খাইয়ে দাও তোমার শ্বশুরকে। বিভান খুশি হলো। হাত বাড়িয়ে খাবারের থালাটা নিয়ে গেল সালাম হোসেনের কক্ষে, বসলো তার পাশে। সালাম হোসেনও বসাই ছিলেন। বিভানকে খাবার নিয়ে আসতে দেখে অবাক হলেন তিনি। অবাক স্বরেই বললেন, এই অবস্থায় তুমি খাবার নিয়ে এলে যে, ওরা কোথায়? সবাই আছে, তারাই নিয়ে আসতে চাইছিল, কিন্তু কেন যেন আজ আমার আপনাকে খাইয়ে দিতে ইচ্ছে হলো, তাই আমি নিয়ে এসেছি। সালাম হোসেনের হৃদয়ে প্রফুল্ল হলেন। যাক, এতদিনে তাহলে তাদের সম্পর্কটা ভালো হয়েছে। তবে কিছু চিন্তারা ভর করলো তার উপরে। ইতস্তত করে বললেন, তোমারও তো খেতে কষ্ট, আবার আমাকে খাইয়ে দেবে কিভাবে? বিভান চামচে করে প্লেট থেকে খাবার তুলল। সালাম হোসেনের মুখের সামনে ধরে বলল, এই যে এইভাবে, এবার খেয়ে নিন বাবা। সালাম হোসেন হাসলেন। খেতে শুরু করলেন বিভানের হাতে। খাওয়াতে খাওয়াতে ছেলেটা এক পর্যায়ে বলল, একটা কথা বলুন তো বাবা, আপনি এত নরম মানুষ, শাশুড়ির মেয়ে এত নরম, কিন্তু আপনার মেয়েটা এমন দচ্ছল প্রকৃতির হলো কোত্থেকে? আমি যাই বলি না কেন, তার উত্তরে তাকে না বলতেই হবে। আমি খেপে গেলে তাকেও খেপে যেতে হবে, আমি এক বললে তাকে 3 বলতে হবে। সালাম হোসেন এদিকে তাকালেন, অতঃপর ফিসফিসিয়ে বললেন, এটার উপত্তি তোমার শাশুড়ির থেকে পেয়েছে। তোমার শাশুড়ি এমনই ভালো, তবে যত ঝাড়িঝুড়ি সব আমার সাথে। রূপন্তী এবং পাখি বেগম দাঁড়িয়েছিলেন দরজার আড়ালে। বিভানের পিছু পিছুই এসেছিল তারা। এমনি ছেলেটার হাত ভাঙা, কিভাবে কি খাওয়াবে তাই দেখতে এসেছিল। কিন্তু এখানে এসে নিজের নামে এমন দুর্নাম শুনে ফুঁসে উঠল রূপন্তী। তেড়ে মেরে ঢুকতে গেল ভেতরে, কিন্তু পাখি বেগম তাকে আটকে দিলেন। টেনে নিয়ে গেলেন আবার খাবার টেবিলের নিকট। শ্বশুর মশাইয়ের এমন একটা মুহূর্ত নষ্ট হতে দিতে চাইলেন না তিনি। সময় প্রবাহমান, সময়ের এই প্রবাহমান ধারায় কেটে কাছে বেশ কিছুদিন। দেখতে দেখতে বিভান এবং রূপন্তীর স্পেনে ফেরার সময় হয়ে গিয়েছে। আজই ফিরবে তারা। ওদিকে কলেজ পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে যে, নিজের বিভিন্ন সমস্যার কারণে বিভানের এমনিতে অনেক বছর গ্যাপ চলে গিয়েছে। এখন এই বছরও যদি গ্যাপ চলে যায়, তাই একটু সুস্থ হয়ে উঠতেই তাড়াহুড়ো শুরু করেছে স্পেনে ফেরার। সালাম হোসেন এখন মোটামুটি সুস্থ। তিনি গাড়ি চালিয়ে বিভান এবং রূপন্তীকে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। কিছুটা সময়ের ব্যবধানে এয়ারপোর্টে এসে গাড়ি থামালেন সালাম হোসেন। বিভানের সাথে মিলে গাড়ি থেকে নামালেন সকল মালামাল। বিভান কেমন আবেগী হয়ে পড়ল। এর আগে বাংলাদেশে যতবার এসেছে কখনো এভাবে আবেগী হয়ে পড়েনি। অবশ্য এর আগে যতবারই সে দেশে ফিরেছে ততবারই ফিরেছিল ক্ষোভ নিয়ে, আবার দেশ ছেড়েছে তাও ক্ষোভ নিয়ে, সেখানে আবেগের কোনো স্থান নেই। তবে এবারে চিত্র ভিন্ন। তার উপর আবার বেশ অনেকগুলো দিন কাটিয়েছে সবার সাথে। কেমন মায়া পড়ে গেছে সবার উপরে। বিভান এয়ারপোর্টে প্রবেশের পূর্বে 2 হাতে জড়িয়ে ধরল সালাম হোসেনকে। বিষণ্ণ স্বরে বলল, আপনাদের সবাইকে ভীষণ মিস করবো বাবা। সালাম হোসেন আড়ালে চোখ মুছলেন। ছেলেটার পিঠে হাত বুলিয়ে বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করব। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা দিন। চারদিকে জনমানবের ব্যস্ততার হিড়িক লেগেছে। কেউ নিজেদের জীবিকার জন্য ছুটছে, কেউ ছুটছে স্কুল কলেজে। শহরের হাসপাতালগুলোতে কেমন হইচই একটা অবস্থা।
তেমনই একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে রূপন্তী। পাশে রয়েছে বিভান, সালাম হোসেন, পাখি বেগম, রায়ন এবং জুবাইদা বেগম। জালাল হোসেন আগের তুলনায় আরও নরম হয়ে পড়ায় আসতে পারেননি। জুবাইদা বেগমও কেবল এসেছেন, আবার চলে যাবেন এক্ষুনি। তিনি বিভানের কোল থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তানটিকে কোলে নিলেন। এই কন্যাটা বিভান এবং রূপন্তীর। পড়াশোনা শেষ করেই তারা আবার দেশে ফিরে এসেছিল। দেশে ফিরেছে তাও প্রায় 4 বছর কেটে গেছে। এই 4 বছরে ইমাদ, দোলা, জ্যাক এবং অ্যালিনার সাথে দেখা না হলেও যোগাযোগ আছে। ইমাদ বিয়ে করেনি এখনও, কিংবা কোনো প্রেমের সম্পর্কেও জড়ায়নি, তবে তার জীবনে বেশ আছে। পড়াশোনা শেষ করে একটা কলেজে প্রফেসর হিসেবে চাকরি নিয়েছে, আর একটু সুযোগ পেলে ছুটে যাচ্ছে ট্যুরে প্রাকৃতিক কোলে। দোলাও এখনও বিয়ে করেনি কিংবা কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে সম্মানের সাথে কর্মরত সে। আর জ্যাক এবং অ্যালিনা ছুটিয়ে প্রেম করছে। খুব শীঘ্রই হয়তো বিয়ে করে নেবে তারা দুজন। হাসপাতালের কক্ষের মাঝে হই হই রই রই একটা পরিবেশের মধ্যেই এসে ঢুকলো ইমাদ, জ্যাক, দোলা এবং অ্যালিনা। রূপন্তীর ডেলিভারির ডেটের আগে আগে তারা এসে পৌঁছাতে চেয়েছিল দেশে, কিন্তু দুর্ভাগ্যবশত এসে পৌঁছালো ডেলিভারির পরে। বিভান হঠাৎ এভাবে সকলকে দেখে অবাক হলো, সাথে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তার হৃদয়। কতদিন পর সকল বন্ধু বান্ধবদের সাথে দেখা। ছেলেটা এগিয়ে এসে জড়িয়ে ধরল ইমাদকে, অতঃপর বলল, তোরা হঠাৎ এইভাবে? ইমাদ হাসল, নিজের থেকেই বিভানকে ছাড়িয়ে বলল, আমাদের জুনিয়র আসবে আর আমরা আসবো না, তা কি হয় কখনো? রূপন্তী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই আমরা পরিকল্পনা করেছিলাম ওর ডেলিভারি হওয়ার আগেই চলে আসব, কিন্তু আমাদের জুনিয়র তো সেটুকু সময় ওয়েট করতে পারলো না, আমাদের আসার আগে চলে এলো। বিভান হাসল, জ্যাকের সাথে কোলাকুলি পর্ব শেষ করে সবাইকে শুধালো। কেমন আছো তোমরা? একে একে উত্তর দিল সবাই। বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটিয়ে বাইরে বেরিয়ে এলো। হাসপাতালেও বা কতক্ষণ থাকা যায়? তাছাড়া তারা স্পেন থেকে ফিরে সরাসরি হাসপাতালে চলে এসেছিল। এখন সবার একটু ফ্রেশ হওয়া দরকার। হাসপাতাল থেকে বাইরে বেরোতে ইমাদের পিছু ডাকলো দোলা। তাদেরও আজ অনেকদিন পর দেখা। মূলত ইমাদি কারোর সাথে দেখা করে না, নিজের মতো সময় কাটায়, নিজের মতো প্রতিনিয়ত জীবনকে উপভোগ করে। দোলার ডাক শুনেই পেছন ঘুরল ইমাদ। সৌজন্য হেসে বলল, কিছু বলবে দোলা? দোলা চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো ইমাদের সামনে, নরম স্বরে শুধালো, কেমন আছেন ইমাদ ভাই? ইমাদ হাসলো, শান্ত স্বরে জবাব দিল, এই তো চলে যাচ্ছে, তুমি কেমন আছো? আপনি শেষবার যেমন দেখে গিয়েছিলেন তেমনই আছে আজও। তপ্ত নিঃশ্বাস ফেলল ইমাদ। ধীরভাবে জিজ্ঞেস করল, বিয়ে করনি এখনো? আপনাকে ভুলতে পারিনি তো? কিন্তু আমাকে ভুলে যাওয়া তোমার উচিত হয়নি। উচিত থাকলে কি সব কিছু ভোলা যায় ইমাদ ভাই? ইমাদ মলিন হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, তবুও জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য কিছু মানুষকে, কিছু কিছু ঘটনাকে ভুলে থাকতে হয়। শেষ যখন তোমার সাথে দেখা হয়েছিল সেদিনও আমি তোমাকে বলেছিলাম আমার তোমাকে কিছু দেওয়ার মতো নেই। আজও তাই বলছি, আমি হয়তো আমার ভালোবাসাকে ভুলে গেছি, কিন্তু তাকে না পাওয়ার আফসোস ভুলতে পারিনি, হৃদয় থেকে তাকে সরাতে পারিনি। এই আফসোস ভরা হৃদয়টা আমি তোমাকে দিতে চাইছি না দোলা। আমাকে ভুলে যাও, তুমি নতুন করে জীবন শুরু করো। আমি আপনার জন্য অপেক্ষা করবো ইমাদ ভাই। অপেক্ষা করো না দোলা, অপেক্ষা যে ভীষণ কষ্ট। থামল ইমাদ, আলতো হেসে বলল, আমি আমার জীবন নিয়ে ভীষণ সুখে আছি। কখনো শহরে এই জীবনে হৃদয় উত্তাল করেছি, কখনো আবার গা ঢাকা দিচ্ছি প্রকৃতির বুকে। এই বিশাল পৃথিবীর প্রকৃতিকে একবার যে অনুভব করতে পারে, দুঃখ আর তাকে ছুতে পারে না। আমি ভালো আছি, তুমিও ভালো থেকো আমায় ভুলে গিয়ে। কথাটা বলে পেছন ঘুরল ইমাদ। দোলার আঁখি দয় ভরে উঠল। এত ভালোবেসে এত অপেক্ষা করেও সে তার ভালোবাসা পেল না। ইমাদ হালকা হাসল, গুনগুনিয়ে গান ধরল, कहती है दुनिया मुझे एक तरफा शिक तेरा, चाहो तुझे दूर से इतना तो हक है मेरा। থামল ইমাদ, আকাশের পানে দৃষ্টি দিয়ে বলল, একতরফা ভালোবাসা তো আলাদা একটা প্রশান্তি আছে, তাকে চাওয়া পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না। যতটুকু থাকে শুধু ভালোবাসা। তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করার কোনো তাড়া থাকে না, তাকে হারানোর ভয় থাকে না, তার থেকে দূরে যাওয়ার ভয় থাকে না। তবে হৃদয়ের কোণে আফসোসটা থেকে যে সারা জনম। এভাবে চলছে সবার জীবন, হাসি খুশি ভালোবাসা নিয়ে। বিভান ও রূপন্তী তাদের ভালোবাসার এক অংশ তাদের ছোট্ট মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছে। ভালো থাকুক সবাই, ওদের জন্য দোয়া করবেন। গল্প এখানে শেষ মানেই কিন্তু তাদের জীবন থেমে থাকেনি।
তারা ছুটে চলেছে নিজেদের মতো। হতে পারে ইমাদ কাউকে ভালোবেসেছে, দোলা কারোর সাথে সংসার পেতেছে, আবার হতে পারে ইমাদ এবং দোলা এক হয়ে গেছে। আমি শুধু তাদের জীবনে কিছুটা অংশ আপনাদেরকে বলে একটা সময় এসে ইতি টেনে দিয়েছি। পরবর্তীতে তাদের পাওয়া না পাওয়ার হিসেবটা না হয় আপনাদের কল্পনাতেই থাকুক। আর হ্যাঁ, আমি গল্পের সমাপ্তিতে এমন করে বলেছি যাতে আপনাদের মনে হয় শেষ হয়েও হইল না শেষ। অবশেষে শেষ আমাদের দীর্ঘ জার্নি। কত হাসি, কান্না, ভালোবাসা, বিষণ্ণতা মিশে আছে গল্পটায়। আপনাদের সকলকে ধন্যবাদ পুরো গল্পটাতে আমার পাশে থাকার জন্য। হয়তো গল্পের ভেতরে আমার ভুল হয়েছে অনেক, কারণ এই গল্পটা লিখতে আমার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেছি। আমার সকল ধ্যান জ্ঞান ছিল ওই পাণ্ডুলিপির প্রতি। মাঝে মাঝে তো কিছু কিছু পর্ব রিচেকও দিতে পারিনি। তবু কেমন হয়েছে গল্পটা অবশ্যই মন্তব্য করে জানাবেন, রিভিউ দেবেন কিন্তু।